কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। ঘাটতি মেটার আশাবাদ। 50টা মতো গরু পুষেছে, পুষে লালন পালন করে গরুগুলো পুষ্ট হয়েছে। দীর্ঘস্থায়ী যদি গরু আমদানি বন্ধ হয় তাহলে প্রান্তিক চাষিরা আরো আগ্রহী এবং গরুর খামার সংখ্যা আরো বাড়বে। দেশীয় পশু দিয়েই হাটের প্রস্তুতি ব্যাপারীদের, নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ। কোনো অভাব পড়বে না, দেশি বিদেশি যত কিছুক্ষণ তারা বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে না। কোরবানের টাইমখানে শৃঙ্খল আরো বেশি আসি যাবে আশা করি। প্রতিটি গরুর বাজারে আমাদের পর্যাপ্ত পুলিশ থাকবে, কন্ট্রোল রুম থাকবে। আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয় থাকলে সেটা যেন তারা বিশেষভাবে নজরদারি রাখে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতা হিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানি ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে কাউন্টারে ঘরমুখ মানুষের ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে সন্তুষ্ট যাত্রীরা। বর্ধিত ভ্যাট দিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে, এবারে বললেন অর্থমন্ত্রী। প্রতিবাদে রোববার থেকে ক্যাম্পাসে ধর্মঘট পালনের ঘোষণা শিক্ষার্থীদের। কিশোরগঞ্জে অটোরিকশা চালককে পুড়িয়ে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শাস্তির দাবি এলাকাবাসী ও স্বজনদের, গ্রেপ্তার 2। রাজধানীতে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে শিবিরের 41 নেতাকর্মীকে আটক। বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা, দাবি পুলিশের। এবং বন্যার প্রভাবে গাইবান্ধায় দেখা দিয়েছে ডায়রিয়া, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি শতাধিক। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 6টায় কাউন্টারে কাউন্টারে শুরু হয় টিকিট বিক্রি। এজন্য ভিড় করেন যাত্রীরা। আগাম টিকিট বিক্রির প্রথম দিন উত্তরাঞ্চলের কয়েকটি রুটের বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা, যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন কর্তৃপক্ষ। শুক্রবার সকাল 6টা থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের জন্য বাস টার্মিনালে রাত কাটানোর পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। দিনাজপুর লাইনের যে আমাদের কাউন্টার যেটা লাইন ছিল দিনাজপুরের জন্য, সেটাতে আমি ছিলাম। আমি প্রথম 3 জনের পরেই টিকিট নিছি। নারায়ণগঞ্জ থেকে আসছি টিকিট কাটতে। রাত্রেবেলা একজন ছিল, আমি 2টার সময় এসে জয়েন করছে, কেবলমাত্র টিকিট পেলাম। অনেক কষ্টের পর পাইছি, তারপর আনন্দিত যে বাড়িতে যাব, সবার সাথে ঈদ করব। তবে উত্তরাঞ্চলের কয়েকটি রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়া কয়েকটি কাউন্টার থেকে নির্ধারিত সময়ের আগেই টিকিট বিক্রি শুরু হয়েছে বলে অভিযোগ তাদের। আমি যাব নাটোরে, আগের ভাড়া ছিল 370 টাকা, 24 তারিখ সকাল 10টার টিকিট নিয়েছি, রাখছে 630 টাকা। সকাল থেকে এসে দেখি যে অলরেডি টিকিট বুকিং হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। 8টার সময় টিকিট ছাড়ার কথা, আপনারা তো সবই দেখছি টিকিট বুকিং করে দিয়েছেন, তা কবে টিকিট ছাড়লেন? বলতে আমরা গতকালই টিকিট ছেড়ে দিচ্ছি। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করে বাস কাউন্টারগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম মেনেই অগ্রিম টিকিট বিক্রি করছেন তারা। আগেও যা ছিল গভর্নমেন্টের ভাড়া এখনো তাই আছে, আমাদের কোনো ভাড়া কোনো বৃদ্ধি হয়নি। যে শিডিউল দেওয়া আছে এই শিডিউলগুলো ফিল আপ হয়ে গেলে যখন দেখলাম যে আরো যাত্রীর সংখ্যা আরো বাড়তি আছে, আবার আমরা কিছু গাড়ি সংযোজন করব। ঈদের আগ পর্যন্ত প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় যশোরে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। আর কোরবানিকে সামনে রেখে এসব খামারে মোটা তাজা করা হচ্ছে 30,000 গরু। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, আসন্ন ঈদে ভারতীয় গরু না এলেও এ অঞ্চলে চাহিদা পূরণে সক্ষম হবে খামারগুলো। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের শুরুতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে গরু পারাপার ঠেকাতে কঠোর নির্দেশ দেয় বিএসএফকে। এরপরই সীমান্ত দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় গরু আসা। আর এ কারণে দেশি গরুর চাহিদা বাড়ায় যশোর অঞ্চলে গড়ে ওঠে অসংখ্য ছোট ছোট খামার।
কোরবানির ঈদকে সামনে রেখে এসব খামারে গত 6 মাসে গরু মোটাতাজাকরণ চলছে। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে 30,000-এরও বেশি গরু পরিচর্যা করা হচ্ছে খামারগুলোতে। এতে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। খামার তৈরি করার পরে মনে করেন 50টা মতো গরু পুষেছি, পুষে লালন পালন করে গরুগুলো পুষ্ট হয়েছে। গরুর বাসা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি খামার শুরু করলাম। আমি এখন 100 গরু রেখেছি, সামনে কুরবানিতে বাজার ভালো পাবো বলে। ফার্মে চাকরি করি, আমার 10-12 হাজার টাকা বেতন, তাতে মোটামুটি সংসার ভালোই চলে। আমি আগে ভ্যান চালাতাম, ভ্যানে ইনকাম ভালো হইতো না বুঝলে, এখন এই খামার হয়েছে, খামারে কাজ করি। এদিকে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, ভারত থেকে গরু না আসলেও কোরবানিতে এই অঞ্চলের চাহিদা পূরণে সক্ষম হবে এসব খামার। যারা কুরবানি দেয় তারা মনে করছে যে গরুর দাম বেড়ে যাবে, কিন্তু দীর্ঘস্থায়ী যদি গরু আমদানি বন্ধ হয় তাহলে প্রান্তিক চাষিরা যারা গরু চাষে আরো আগ্রহী এবং গরুর খামারের সংখ্যা আরো বাড়বে, তাহলে আমাদের সংকট সেটা থাকবে না। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, যশোর অঞ্চলে কোরবানির জন্য 25,000 গরুর চাহিদা রয়েছে। সময় সংবাদ, যশোর। এদিকে সীমান্ত দিয়ে ভারতীয় গরু না এলেও দেশীয় পশু দিয়েই কোরবানির হাট জমজমাট রাখার প্রস্তুতি নিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের ব্যাপারীরা। ইতোমধ্যে রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু আসতে শুরু করেছে। অপরদিকে 231টি গরুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই ঐতিহ্য মেনে পরিবার প্রতি একাধিক পশু কোরবানি দেওয়া হয় বন্দর নগরী চট্টগ্রামে, যে কারণে গরুর চাহিদাও থাকে আকাশ ছোঁয়া। আর বিপুল এই গরুর চাহিদা মেটানো হয় প্রতিবেশী দেশ ভারত থেকে আনা গরু দিয়ে। কিন্তু গত 6 মাসের বেশি সময় ধরে নিষেধাজ্ঞার কারণে ভারতের গরু আসা বন্ধ রয়েছে। ফলে সংশয় দেখা দেয় পর্যাপ্ত কোরবানির পশু পাওয়া নিয়ে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই সংশয় কাটতে শুরু করেছে। ভারতের গরু টুর সব আসতেছে, দামওয়ালাদের সীমিতের ভিতরে আছে, আইসে আগের থেকে সীমিতের ভিতরে আইসে, কোনো অভাব পড়বে না। দেশি বিদেশি যত কিছুক্ষণ চট্টগ্রামের জন্য সারা বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে না। গরু এখন যে সমস্ত যে পালছে, ইন্ডিয়াতে গরু না আসে তো বাংলাদেশে কিছু পয়সা পাইবে। এখন তো আগের মতনই আছে, সামনে একটু বাড়তে পারে। কোরবানির দিন যতই ঘনিয়ে আসবে হাটগুলোতে গরু আসা ততই বাড়বে বলে জানান হাটের ইজারাদার। গরু তো এখন আস্তে আস্তে কিছু কিছু কোরবানের টাইম ঘনে আসলে ইনশাল্লাহ আরো বেশি আসি যাবে আশা করি। আমাদের চাহিদাও মোটামুটি আশা করি ফিল আপ হবে, ইনশাল্লাহ গরু আসতেছে, এখন আরো আসবে। এবার জেলার 15টি উপজেলায় 221টি পশুর হাট বসছে। এর মধ্যে 142টির অনুমোদন থাকলো, 79টি অনুমোদনহীন। প্রতিটি গরুর বাজারে আমাদের পর্যাপ্ত পুলিশ থাকবে, কন্ট্রোল রুম থাকবে এবং থানার ওসিদেরকে বিশেষভাবে নজরদারি রাখার জন্য যারা ইজারা নেবে তাদের সাথে, এবং ব্যবসায়ীদের আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয় থাকলে সেটা যেন তারা বিশেষভাবে নজরদারি রাখে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আর নগরীর 10টি গরুর বাজারে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বসানো হবে সিসিটিভি ক্যামেরা। দোকান পার্টি আর দ্বিতীয় হচ্ছে জাল টাকা, সেই ব্যাপারে আমাদের তো পুলিশের নিরাপত্তা থাকবে, পুলিশ বুথ থাকবে, জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন থাকবে। পোশাকি পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। কন্ট্রোল রুম করা হবে, যেখানে মাধ্যমে আমরা গরু বাজারগুলো সিসিটিভির আওতায় নিয়ে এসে আমরা মনিটর করব। গত বছর কোরবানির ঈদে বৃহত্তর চট্টগ্রামে 4.5 লাখের বেশি পশু কোরবানি দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু এবং তার পরিবারের নামে দীর্ঘ সময় ধরে যে অপপ্রচার চলেছে তা কেটে যেতে শুরু করেছে। কারণ দীর্ঘ সময় পর হলেও প্রকৃত ইতিহাস মানুষের সামনে আসছে। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, এবারে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুর অবস্থান বাংলাদেশের মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধুকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন, 3রা নভেম্বর জেল হত্যা দিবস পালন, 10 নভেম্বর নূর হোসেন দিবসে সংগঠনের কর্মসূচি নির্ধারণ করতে আলোচনা হয়। এই যে দীর্ঘদিন যে অপপ্রচার শুধু বঙ্গবন্ধুর বিরুদ্ধে না, বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের যে অপপ্রচার, এই অপপ্রচারটা আস্তে 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 কেটে যাচ্ছে। কামাল ভাইয়ের ব্যাপারে কত অপবাদ দেওয়া হয়েছে যে উনি এইটার সঙ্গে জড়িত ছিলেন, এটার সঙ্গে জড়িত ছিলেন। এইভাবে আস্তে আস্তে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর সন্তানদের আস্তে 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 তারা চাইছিল যে সিস্টেমেটিকভাবে পরিবারকে রাজনৈতিকভাবে, শারীরিকভাবে নিশ্চিহ্ন করার জন্য। আস্তে আস্তে আমরা সকল অপপ্রচারের আমরা মোকাবেলা করেছি, জননেত্রী শেখ হাসিনা মোকাবেলা করেছেন। এবার আমরা মনে করি যে আমরা একটা মহিনরক্ষণে এসে পৌঁছেছি এবং এই বাংলাদেশে
বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রকম কুৎসা এই দেশের মানুষ আর গ্রহণ করবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত বর্ধিত কর আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। বিকেলে গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন। এ সময় ছাত্রদের আন্দোলন যৌক্তিক বলেও মত দেন তারা। সংজ্ঞা যেটা আছে ভ্যাটের, তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। ভ্যাটটা ইম্পোজ এখন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের উপরে, যদিও সরকার করছে এটা, যদিও আমরা বলতেছি এটা ঠিক না, তবুও এটা করা হয়েছে তাদের উপর, ছাত্রদের উপরে নাই। আর তারা যদি কোনো আন্দোলন করে, সে আন্দোলন বা তারা যদি কিছু প্রতিবাদ জানায়, সে প্রতিবাদ অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিয়মতান্ত্রিকভাবে এবং জনদুর্যোগ না ঘটায় করতে পারে তারা। প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে আমরা আশা করব প্রধানমন্ত্রী বিষয়টি আবার বিবেচনা করবেন, বিবেচনা করে আমাদেরকে জানাবেন, আমাদেরকে সঠিক একটা নির্দেশনা উনি দেবেন। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবার জানালেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত বর্ধিত 7.5% ভ্যাট পরোক্ষভাবে শিক্ষার্থীদেরকেই বহন করতে হবে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 15তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনের ব্যয় বিবেচনায় এই ভ্যাটকে যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। 30টা কলেজের স্টেটমেন্ট নিয়ে আমি হিসাব করে দেখেছি, মাসে প্রত্যেকেই 30,000 টাকা খরচ করে। সেখানে আমি কত যাচ্ছি? 75 টাকা। সেটা না দেওয়ার কোনো জাস্টিফিকেশন আমি বুঝি না। এবং এটা এখন তো ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে যে তাদের যেসব প্রতিষ্ঠান আছে তারাই এই পয়সাটা দেবে। ইন দি কামিং ইয়ার্স, ওয়েল, it may be they will probably put it in their calculation and fix the fees. তো মিনিমাম করেছি আমরা, যেখানে 15% ভ্যাট অন্যখানে আদায় করা হয়, এখানে 7.5% অর্ধেক। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করার প্রতিবাদে দেশের বেসরকারি সব বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও মেডিকেল কলেজে আগামীকাল থেকে 72 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে নো ভ্যাট অন এডুকেশন আন্দোলনের নেতারা। এই সময়ের মধ্যে ভ্যাট প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সকালে রাজধানী ধানমন্ডিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে তারা একথা জানান। শিক্ষাক্ষেত্রে ভ্যাট নিয়ে কোনো ধরনের ছলছাতুরি করে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালারও দাবি জানান তারা। এর আগে বেলা 12টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধানমন্ডি 27 নম্বর মোড় থেকে শুরু হওয়া মিছিলটি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে টিউশন ফির ওপর আরোপিত 7.5% ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা না হলে রোববার থেকে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালনেরও ঘোষণা দিয়েছেন তারা। সকালে রামপুরার আফতাবনগরে স্থানীয় একটি হোটেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভ্যাট দিবে না, কিন্তু কর্তৃপক্ষ দিবে, এই বক্তব্যকে আমরা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করছি। শিক্ষার উপর থেকে আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে, হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। আর আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে রোববার থেকে পুনরায় ভ্যাট বাতিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত লাগাতার ধর্মঘট অবস্থান কর্মসূচি চলবে। আমাদের নিজস্ব ক্যাম্পাস যেগুলো আছে সেগুলোর সামনে আঙিনাতে আমরা অবস্থান কর্মসূচি করব, ক্লাস করব না। রাত 11টার সময় আরো থাকছে। ব্লগার অভিজিৎ অনন্ত বিজয় হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 3 সদস্যের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। কিশোরগঞ্জে অটোরিকশা চালক শামীমকে পুড়িয়ে হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক সেবনে বাধা দেয়ায় গতকাল রাতে হাত পা বেঁধে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কিশোরগঞ্জ প্রতিনিধি বাবলু আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। সন্তানের এমন মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় আহাজারি যেন থামছেই না।
স্বজনরা জানান, মঙ্গলবার মাদক সেবনের সময় কিশোরগঞ্জের আমাটি গ্রামের 4 যুবককে বাধা দেন অটোরিকশা চালক শামীম। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ওই 4 যুবক। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে শামীমের হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এতে শামীমের শরীরের 80 ভাগ পুড়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাধা দেওয়ার পরে বলছে যে না তর্কি না গাঞ্জা খাওয়া চলবে না। তারপরে স্যার ওই এরা মিলিয়া পেট্রোল লাইন না ওই ছেলেকে পুড়ে ফেলাইছে। 80 থেকে শামীম, কি হয়েছে তোর? আমার তো পেট্রোল দিলে জনি, আলামিন, শফিক আর কয়েকজন আছে, সবার নাম আমি বলতে পারি না। আর আমার আগুন জ্বালাইছে। আমার নাতিনটা এইটাই সংসারটা চালাইছে, এটারে ফুরিয়ে নেওয়া যাচ্ছে। বাবা আমি আপনার কাছে বিচার পাই, এই সংসারটা চালাইবো, এই সংসারের দায়িত্ব কে হইব? এদিকে এই ঘটনায় শুক্রবার 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ধরার জন্য আমরা সাঁড়াশি অভিযান শুরু করি এবং ইতিমধ্যে আমরা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাদবাকি যারা আছে আশা করি আমরা ইতিমধ্যে তাদেরকে অল্প সময়ের মধ্যে ধরে ফেলতে সক্ষম হব। এই ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। গোপন বৈঠক করার সময় রাজধানীর একটি হোটেলে অভিযান চালিয়ে শিবিরের 41 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তেজগাঁও ইউথ সায়েন্স ক্লাব নামে একটি সংগঠনের ব্যানারে একত্রিত হয়ে শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। পুলিশের ধারণা, দেশে স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে বড় ধরনের নাশকতা পরিকল্পনা করছিল সংগঠনটি। অধিকতর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদের কাছ থেকে কয়েকটি ল্যাপটপ ও সংগঠনটির কিছু বইপত্র জব্দ করা হয়েছে। তেজগাঁও ইউথ সায়েন্স ক্লাব এই ব্যানারে তারা সমবেত হবে, যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে। কিন্তু আসলে তারা সাংগঠনিক কার্যক্রম আলোচনার জন্য, সাংগঠনিক পরিকল্পনার জন্য এবং বিভিন্ন ধরনের নাশকতা, বর্তমানে দেশে যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে সেই শান্তিপূর্ণ অবস্থাকে আরও অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে এখানে সমবেত হবে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ওইখানে অভিযান পরিচালনা করে এবং ওইখান থেকে আমরা 41 জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাস হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 3 সদস্যকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধান মোহাম্মদ আবুল বাশার সহ 3 জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশ 3 জনকে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রাজধানীর ফকিরাপুলে র্যাব 3-এর অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মোহাম্মদ আবুল বাশার, সংগঠনটির মিডিয়া শাখায় কর্মরত জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর শিক্ষা মন্ত্রণালয় ও মঞ্জুরি কমিশনের মনিটরিং বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা তাদের দাবি হচ্ছে একটা স্বতন্ত্র পে স্কেল। সরকারকে আরেকটু উদার হয়ে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি গ্রহণযোগ্য পথে মীমাংসায় পৌঁছানো উচিত। শিক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরি কমিশন আরো তৎপর হতে হবে, মনিটরিং আরো লাগাতে হবে, নইলে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগুলা নিয়ে আমাদের কিন্তু সমস্যা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ভ্যাট আরোপের সিদ্ধান্তকে ভুল অভিহিত করে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, এই সিদ্ধান্ত থেকে সরে না এলে সরকারকে চরম মূল্য দিতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় এমাজউদ্দিন আহমেদ বলেন, 21 লাখ মানুষকে অন্যায্য সুবিধা দিতে গিয়ে 16 কোটি মানুষকে দুর্ভোগে ঠেলে দিচ্ছে সরকার। মাত্র 21 লাখ লোকের যদি বেতন বৃদ্ধির জন্য তাদের এই ভ্যাট বসাতে হয়,
তাই এই ভ্যাট প্রায় 16 কোটি মানুষকে টাচ করছে। ওই 21 লক্ষ লোককে কিছুটা সুবিধা দেওয়া এবং ওদের সহায়তায় আরো খানিকদিন টিকে থাকা, এগুলো অসৎ চিন্তা। এই অসৎ চিন্তা বাদ না দিলে মানে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে। বাজে কথা বলার জন্য মাপ চেয়েছ, কিন্তু বাজে কাজটি করার জন্য মাপ চাইতে হবে। তার উচিত যে এই মন্ত্রিত্ব না করে অন্য কোথাও কিছু পড়াশোনা করা বা চুপচাপ বসে থাকা ভালো। দর্শক, সৌদি আরবের মক্কার হেরেম শরীফে ভারী বৃষ্টিপাতের কারণে হাজিদের উপর ক্রেন ছিঁড়ে পড়ে অর্ধশতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা ফোনে কথা বলবো আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। আরিফ। জি পারমিতা, আমি আজকে সারাদিনই মক্কার পবিত্র হেরেম শরীফের সেখানে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল। তো বৃষ্টিপাত হওয়ার খুবই ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এখানকার স্থানীয় সময় 7:22 সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মক্কায় সংস্কার কাজের জন্য যে ক্রেন বসানো ছিল তার মধ্যে একটি ছিঁড়ে পড়ে গিয়ে হাজিরা মুসল্লিরা নিহত হয়েছে। তো প্রাথমিকভাবে যেটি জানা গেছে 52 জন মুসল্লি এতে নিহত হয়েছে এবং এদের আরো 30 জন আহত হয়েছে। তবে এদের মাঝে এখন কোন দেশের কতজন মুসল্লি নিহত হয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আর আহত যারা হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। এই ছিল এখন আমার হাতে থাকা সবশেষ তথ্য। আমি পরবর্তীতে আরো যে আপডেট যেগুলো জানবো সময় সংবাদকে জানাতে পারবো। জি, আমরা সর্বশেষ তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সৌদি আরবে মক্কার হেরেম শরীফে হাজিদের ক্রেন ছিঁড়ে পড়ে 52 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 30 জন। বন্যার প্রভাবে গাইবান্ধায় অস্বাভাবিক হারে বেড়ে গেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গত 3 দিনে 1.5 শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এই অবস্থায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, জনবল সংকট ও শয্যার অভাবে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। স্বাভাবিক খাবার খেয়ে ঘুমানোর পর প্রথমে পেটের ব্যথা, এরপর কয়েকবার বমি আর অনবরত পাতলা পায়খানা। এই পরিস্থিতি গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে। ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংকুলান না হওয়ায় অস্থায়ী একটি ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। এছাড়া চিকিৎসক ও নার্স সংকটের কারণে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্বজনদের। অনেক কয়েকবার বমি করছে, আবার বাথরুমেও গেছে 3-4 বার, তারপরে আমরা সদরে নিলাম। কোনো নার্স টার্স কেউ নাই, যে আমরা নিজেরা এসে নিজেরাই ধরি। আমরাই যদি সেবা করি তো এখানে নিয়ে এসে লাভটা কি? একদিকে যেমন ডায়রিয়া পরিস্থিতির যে অবনতি হচ্ছে, আর একদিকে মানুষের এই রোগীদের থাকার সবচেয়ে বড় সংকট। এতগুলো রোগীর জন্য একটা বাথরুম, ওখানে বাথরুম আছে, সেখানে খোলা এখনো হয়নি। সুস্থ থাকার জন্য সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি নিরাপদ পানির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর হঠাৎ করে আশঙ্কাজনক হারে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। শেষ রাতের দিকে আবার একটু বাড়ছে আমরা মনে করতেছি, পাশাপাশি রোগীর সংখ্যাও দেখা যাচ্ছে যে অনেক বেশি বেড়ে গেছে। তো এখনো আমরা আশঙ্কাজনক অবস্থায় আছি। তারা যেন অন্ততপক্ষে পানিটা ফুটিয়ে খায়, তারা তাদের পরিষ্কার রাখার চেষ্টা করে, বিশেষ করে বাথরুম ব্যবহারের আগে পরে হাত যাতে ধুয়ে করে পরিষ্কার করে। 1000 সিসির 100 ব্যাগ সেট সহ ক্যানুলা সহ আমরা দিয়েছি এবং সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে সার্বিক যোগাযোগ হচ্ছে যে যতটুকু আমাদের এখানে সমাজসেবা বিভাগের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমাদের তহবিল থেকে যদি প্রয়োজন হয় যে আরো যত ব্যাগ লাগবে আমরা দিতে প্রস্তুত আছি। এমন পরিস্থিতির জন্য বন্যার পাশাপাশি অপর্যাপ্ত স্যানিটেশন ও নিরাপদ পানির অভাবকে দায়ী করছে স্বাস্থ্য বিভাগ। আমাদের ওষুধপত্র বর্তমানে অ্যাভেলেবল আছে, কলেরা স্যালাইন, আইভি ফ্লুইড, ক্যানুলা এবং স্যালাইন সেট সহ সমস্ত ওষুধ সরবরাহ আছে। সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আশা করতেছি পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক সদর হাসপাতাল পরিদর্শন শেষে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য 1300 ব্যাগ স্যালাইন এবং বিশুদ্ধ খাবার পানি স্বাস্থ্য বিভাগের কাছে সরবরাহ করেছেন।
হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এখনো অব্যাহত রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো থেকে ইউরোপমুখী শরণার্থীদের ঢল। প্রতিদিন দেশটিতে এসে ভিড় করা হাজার হাজার শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির সরকারকে। গ্রিসের রাজধানী এথেন্স থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। যুদ্ধ ও দাঙ্গা কবলিত দেশগুলো থেকে হাজার হাজার শরণার্থী ঢল এখনো অব্যাহত রয়েছে ইউরোপমুখী। প্রাচীন সভ্যতার অন্যতম প্রভাবশালী দেশ গ্রিসের বেশ কয়েকটি দ্বীপ তুরস্ক সীমান্তবর্তী হওয়ায় জীবন বাজি রেখে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এখানে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজার হাজার শরণার্থী। লেসবোস দ্বীপে প্রতিনিয়তই শরণার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে নাকানি চুবানি খেতে হচ্ছে প্রশাসনকে। শরণার্থীরা লেসবোস দ্বীপ থেকে গ্রিসে এসে চলে যাচ্ছে অস্ট্রিয়া, হাঙ্গেরি হয়ে জার্মানিতে, কখনো বা পায়ে হেঁটে, কখনো বাসে, কখনো ট্রেনে চলে যাচ্ছে। তবে তারা আদৌ জানে না তাদের শেষ গন্তব্য কোথায়। এথেন্সের ভিক্টোরিয়া পার্ক থেকে শোয়েব কবির, সময় সংবাদ। অস্ট্রেলিয়া বিপক্ষে জাতীয় দলে জায়গা পেলে নিজের সেরাটাই দিতে চান টাইগার পেসার মুস্তাফিজ। এছাড়া বোলিংয়ে কাটারের পাশাপাশি বর্তমানে সুইং নিয়ে কাজ করছেন এই পেসার। তার মতে বাংলাদেশ এ দলের ভারত সফরের পাশাপাশি জাতীয় লিগ শুরু হলে দলের সদস্যদের জন্য তা ইতিবাচক হবে। আমার যেটা ভালো সেটা নিয়ে কাজ করতে, সবসময় ওইটা নিয়ে কাজ করি। আর অস্ট্রেলিয়া সিরিজ আছে, এখনো টিম দেয় নাই, তার মানে আমি কিছু জানি না। এখন আমার প্র্যাকটিসের সুযোগ দিলে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। ওটা টি-20 হলে বেশি ভেরিয়েশনের উপরে কাজ হয়। এখন যেটা আছে সুইংটা নিয়ে কাজ করতেছে, ওইরকম কোনো আশা নাই। যদি আমার সুযোগ দেয় আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। এ টিম হওয়ার থেকে আবার ন্যাশনাল লিগ আছে, তারপরে আমরা টেস্ট না হলেও ফার্স্ট ক্লাস যেটা 4 দিনের, ইন্ডিয়াতে 3 দিনের, এগুলো খেললে আমাদের ন্যাশনাল টিমের জন্য খুব ভালো হবে। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ভারী বৃষ্টিপাতের কারণে মক্কার হেরেম শরীফে হাজিদের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে অর্ধশতাধিক নিহত, আহত বেশ কয়েকজন। কোরবানি ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। কাউন্টারে কাউন্টারে ঘরমুখ মানুষের ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে সন্তুষ্ট যাত্রীরা। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। ঘাটতি মেটার আশাবাদ, দেশীয় পশু দিয়েই হাটের প্রস্তুতি ব্যাপারীদের। বর্ধিত ভ্যাট দিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকেই, এবারে বললেন অর্থমন্ত্রী। প্রতিবাদে রোববার থেকে ক্যাম্পাসে ধর্মঘট পালনের ঘোষণা শিক্ষার্থীদের। এবং কিশোরগঞ্জে অটোরিকশা চালককে পুড়িয়ে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শাস্তি দাবি এলাকাবাসী ও স্বজনদের, গ্রেপ্তার 2। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।